সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। প্যারালাল প্লেট ক্যাপাসিটার বলে একটা ক্যাপাসিটার হয়, সেটা জিনিসটা কি না, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা পরিবাহী যদি থাকে এবং তার ক্যাপাসিটেন্স যদি সি হয়, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এই রিলেশনটা সম্বন্ধে গতকালকের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো এটা ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন। এখন এই যে টেকনিক্যাল ব্যাপারটা, অর্থাৎ যদি একটা আমরা ধারকত্ব বা চার্জ ধরে রাখবে এরকম একটা পরিবাহী ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে ডিজাইন করব? তো ধরা যাক এটা একটা প্লেট, সাধারণ স্লেটের মতো বা ট্যাবের মতো যে শেপটা হয় এরকম একটা প্লেট, এবং প্লেট এরিয়া যেটা সেটা হচ্ছে এ। একটা সমান্তরাল পাত যেটা সমান্তরাল ভাবে রাখা যায়, তাহলে এই একটা প্লেট এবং এই একটা প্লেট, দুটো প্লেট মুখোমুখি সমান্তরাল ভাবে রাখা হয়েছে, তাই নাম হচ্ছে সমান্তরাল পাত। দুটো সমান্তরাল পাত দিয়ে একটা ধারক বা ক্যাপাসিটার তৈরি করা যায়, এবং ক্যাপাসিটার যখন তৈরি করা যায় তখন তার অবশ্যই একটা ক্যাপাসিটেন্স থাকবে। তাহলে ধরে নিচ্ছি পাতের এরিয়া, পাতের মানে প্রত্যেকটি পাতের আর কি, দুটি পাতেরই পাতের ক্ষেত্রফল সমান এ, এবং পাত দুটির মধ্যে দূরত্ব সমান ডি। যেহেতু সমান্তরাল, তার মানে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা বিচার করি, তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্টের থেকে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব সমান হবে। এবং ধরা যাক এই যে প্লেট রয়েছে এ পজিটিভ, যেখানে আমরা চিহ্নিত করেছি, এটাকে পজিটিভ কিউ পরিমাণ আধান এর মধ্যে প্রদান করা হলো। আধান যদি দেওয়া হয় তাহলে আধান, এইটি যেহেতু পরিবাহী, সর্বত্র সঞ্চালিত হবে এবং প্রত্যেক জায়গাতে প্লাস আধান থাকবে। এবং এখানে তলমাত্রিক ঘনত্ব যদি আমি বলি, আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে পাতে, এটা পজিটিভ পাত বলছি, মধ্যে মোট আধান প্লাস কিউ। সামহাও যে কোনো উপায়ে আমরা এটাকে আধান দিলাম, প্লাস কিউ আধান দিয়েছি এটাকে, এবং সমপরিমাণ আধান মাইনাস কিউ আধান এখানে দিয়েছি। তাহলে নেগেটিভ পাতের মধ্যে মোট আধান হচ্ছে সমান মাইনাস। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি বলা হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এটা পজিটিভ নেগেটিভ কিছু দিচ্ছি না, এটা ঘনত্বের মান, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এখানে নেগেটিভ আধান এখানে পজিটিভ আধান। এবং স্বাভাবিক কারণে আমরা জানি যে এই যে দুটো পাতের যে মধ্যবর্তী এলাকা, এই জায়গাতে একটা ইলেকট্রিক ফিল্ড পজিটিভ পাতের থেকে নেগেটিভ পাতের দিকে অভিমুখ রেখে একটা ফিল্ড ক্রিয়া করবে, এবং সেই ফিল্ডের আমরা ভ্যালু বলছি ই ভেক্টর, এবং ই ভেক্টরের দিক দেখতেই পাচ্ছ এটা চিহ্নিতকরণ করা আছে। তাহলে আমরা জানি, যেটা আমরা অলরেডি গাউসের থিওরেম যেটা আমরা অ্যাপ্লাই করেছি, গাউসের থিওরেম চ্যাপ্টার প্রসঙ্গে বলেছিলাম যে দুটো পাত যদি থাকে, একটা পাতে যদি প্লাস সিগমা তলমাত্রিক ঘনত্ব হয়, একটা পাতে যদি মাইনাস সিগমা তলমাত্রিক ঘনত্ব হয়, তাহলে দুই পাতের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে যে ফিল্ড হবে সেই ফিল্ডের ভ্যালু হবে ই, ফিল্ডের ভ্যালু
ম্যাগনিটিউড ফিল্ড ইজ ইকুয়াল টু হবে সিগমা বাই ইপসাইলন নট। এই তত্ত্বটা যেটা, এটা কিন্তু ইতিপূর্বে আমরা গাউসের তত্ত্ব যখন পড়েছি তখন এটা প্রমাণ করেছিলাম। তাহলে দুই পাতের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান E is equal to সিগমা বাই এপসাইলন। আবার এটাও প্রমাণ করেছিলাম যে শুধুমাত্র এই মধ্যবর্তী অঞ্চলেই তড়িৎ ক্ষেত্র থাকবে, কিন্তু এর বাইরের অঞ্চলে তড়িৎ ক্ষেত্র জিরো হবে, এর বাইরের অঞ্চলে তড়িৎ ক্ষেত্র জিরো হবে, এখানে তড়িৎ ক্ষেত্র কিছু থাকবে না। একটা অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ আবার সেই আমাদের বিমূর্ত চিন্তা করতে হচ্ছে যে এই ক্ষেত্রফলটা অনেক বড় এবং ডিটা, অর্থাৎ এই যে ডিস্টেন্স বিটুইন টু প্লেটস, পাত দুটির মধ্যে দূরত্ব, এটা নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন উইথ এর যেটা ভ্যালু, এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের তুলনায় এটা অত্যন্ত ক্ষুদ্র। যদি সেরকম একটা ডিজাইনিং করা যায় তাহলে এই জায়গাতে, অর্থাৎ এই যে মধ্যবর্তী অঞ্চল যেটা আমরা বিবেচনা করছি, এই অঞ্চলে যেটা ইলেকট্রিক ফিল্ড হবে সেই ফিল্ডটা হবে এরকম ইউনিফর্ম, অর্থাৎ কতগুলো আমরা কল্পনা করতে পারি প্যারালাল কতগুলো লাইন অরিজিনেটেড ফ্রম প্লাস, টার্মিনেটেড অ্যাট নেগেটিভ পয়েন্ট, এরকম কতগুলো লাইন আমরা কল্পনা করতে পারি। এগুলো কিন্তু হাত দিয়ে তুমি ছুতে পারবে না, চোখ দিয়ে দেখতে পারবে না, কিন্তু এগুলো আছে ওখানে। এই যে ব্যাপারটা আছে, এই ইমাজিনেশনটা কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে করতে হবে যে এই জায়গাতে কতকগুলো অ্যারোর মতো তার তীরের মতো বেরিয়ে, এখান থেকে বেরিয়ে এখানে গিয়ে টার্মিনেট হচ্ছে এবং তার ডাইরেকশনটা হচ্ছে এদিকের থেকে এইদিকে। যাই হোক, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড একটা রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ড যখন রয়েছে তখন আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যখন রয়েছে তখন পোটেনশিয়াল ডিফারেন্সও রয়েছে, কারণ ফিল্ডের সঙ্গে আমাদের যেটা ফর্মুলা মাইনাস ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু ই, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি বলে, whether there is a where there is a field, every field is associated with a potential or potential difference between two points. একটা স্পেসের কথা তোমাকে চিন্তা করতে হবে, একটা জায়গার কথা তোমাকে চিন্তা করতে হবে যেখানে জ্যামিতির নিয়মগুলো ইউক্লিডিয়ান জিওমেট্রি, মূলত ইউক্লিড জিওমেট্রি, সেই নিয়ম নীতিগুলো সেখানে খাটবে এবং সেই জায়গাতে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে নিশ্চয়ই সেই জায়গাতে দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এই পাথ, অর্থাৎ পজিটিভ পাথ এবং নেগেটিভ পাথ, এই দুটো পাথের মধ্যে যখন একটা মধ্যবর্তী অঞ্চলে একটা ফিল্ড ক্রিয়েটেড হয়েছে, ফিল্ড তৈরি হয়েছে, তার মানে এই দুটো পাথের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। আমরা যদি ধরে নিই যে এই পাথটা পোটেনশিয়াল জিরো, এটা গ্রাউন্ড করা আছে, পোটেনশিয়াল যদি জিরো হয় তাহলে এই পাতের পোটেনশিয়াল যদি জিরো হয়, এই পাতের পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস ইজ ইকুয়াল টু ভি। বুঝা যাচ্ছে জিনিসটা? তাহলে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি টু প্লেটস ইজ ইকুয়াল টু ভি। এবং লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এই যে নেগেটিভ সাইনটা দেওয়া হয় নেগেটিভ গ্রেডিয়েন্ট বোঝানোর জন্য। তো এই যদি মড ভ্যালু নিই, অর্থাৎ ভ্যালু অফ ই, মড ভ্যালু, শুধু মড ভ্যালু ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স, তাহলে ডিভি বাই ডিএক্স এর পরিবর্তে আমরা এটা মড ভ্যালু, ডিভি মানে ভি, যেটা পোটেনশিয়ালের ডিফারেন্স, সেটা হচ্ছে ডিভির জায়গায় এখানে ভি, এবং দূরত্ব ডিভি বাই ডিএক্স, এই যে দূরত্ব ডিএক্স এর পরিবর্তে এটা ডি আমরা লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু, এই জায়গাতে পার্টিকুলারলি এই জায়গায় লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি, সেটা অন্য পাতা নেওয়া যায়। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে দুই পাতের
বিভব পার্থক্য সমান ভি হলে ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। যেহেতু ক্ষেত্রটা ইউনিফর্ম, সরি, দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি এখানে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। আবার ই সমান বলেছি কত না সিগমা বাই ইপসাইলন নট। আবার সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে সিগমার পরিবর্তে কিউ বাই এ নিচে ইপসাইলন নট ডি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটা রিলেশন পাচ্ছি, অর ভি ইজ ইকুয়াল টু, অর ভি ইজ ইকুয়াল টু পেলাম কিউ কিউ, এছাড়া পেলাম ডি বাই এ ইপসাইলন। তার মানে এখানে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ কিউ বাই ভি, কিউ ডিভাইড বাই ভি is equal to a epsilon naught by d. By definition, this is equal to c, capacitance. অতএব লিখতে পারি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আর ক্যাপাসিটেন্স, এটাকে বলে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর is equal to c is equal to a epsilon naught by d. তাহলে দেখো যে ক্যাপাসিটারটাকে বলেছিলাম আমরা সাধারণভাবে, আমরা ক্লাসটা যখন শুরু করেছিলাম তখন একটা চৌবাচ্চার উদাহরণ দিয়েছিলাম এবং বলেছিলাম চৌবাচ্চার ডাইমেনশন, তার লম্বা চওড়া গভীরতা কিরকম সেই অনুযায়ী সেটা ক্যাপাসিটি, জল ধারণ ক্ষমতা যেটা, সেটা নির্ধারিত হয়। তার মানে বলতে পারি আমরা দি জিওমেট্রি অফ দি সিস্টার, জিওমেট্রি অফ দ্য সিস্টার অর্থাৎ চৌবাচ্চার যেটা জ্যামিতিক আকৃতি সেটা নির্ধারিত করে যে চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত হবে। এখানে লক্ষ্য করে দেখো আমাদের যেটা রয়েছে, যেটা আলোচনা করলাম, সেটা হচ্ছে এইরকম একটা প্লেট এবং আরেকটা প্লেট। তাহলে সেই প্লেটের যে এরিয়া, এই এরিয়া ডিটারমাইন্ড বাই জিওমেট্রি অফ দ্য প্লেট। জিওমেট্রিটা যেরকম হবে, জ্যামিতিক আকৃতিটা যেরকম হবে, তার উপর নির্ভর করবে এর ভ্যালুটা কত। তাহলে একই অ্যানালজি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি যে জিওমেট্রি অফ দ্য কনফিগারেশন, যে গঠনটা আমরা নিচ্ছি তার যে জিওমেট্রিক্যাল শেপ, সেই জিওমেট্রিক্যাল শেপটা নির্ধারিত করছে এ কত হবে, ডিস্টেন্স বিটুইন টু প্লেটস ডিটা কত হবে, আর 3 নাম্বার এখানে একটা নতুন কোয়ান্টিটি এখানে রয়েছে ইপসাইলন নট। ইপসাইলন নট ইজ ডিটারমাইন্ড বাই দ্য মিডিয়াম, অর্থাৎ যে মিডিয়াম আছে এখানে, এটা শূন্য মাধ্যম নাকি জল মাধ্যম নাকি কাঁচ মাধ্যম নাকি বায়ু মাধ্যম ইত্যাদি ইত্যাদি, বা অন্য কোনো পদার্থ আছে কিনা, সেই মাধ্যম ডিটারমাইন করবে যে ই নট এর ভ্যালুটা কত, বা ই টাইপের যে ভ্যালুগুলো রয়েছে, ই নট বা ই সমতুল্য যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কত হবে। তার মানে আমরা বলতে পারি the capacitance of the parallel plate capacitor is determined by the geometry of the capacitor and the medium in which the capacitor is placed. অর্থাৎ যে মাধ্যমে ক্যাপাসিটরটা রাখা হয়েছে এবং সেই ক্যাপাসিটরটার যেটা জ্যামিতিক আকৃতি, এই দুটো জিনিসেই, এই দুটো বিষয়েই এই ক্যাপাসিটরের ক্যাপাসিটি নির্ধারিত করবে। আর সেই ক্যাপাসিটির উপর নির্ধারিত হবে যে ওটাকে কত চার্জ দিলে কত ভোল্টেজ সে পাবে, এরকম তার বিভব প্রভেদ সৃষ্টি হবে, কেমন বিভব পাবে কত চার্জ দিলে। এখন এই যে বিভবের ব্যাপারটা বলছি আমরা, এই বিভব যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা হাই পোটেনশিয়ালে যদি কেউ থাকে আর লো পোটেনশিয়ালের কাছাকাছি যদি অবজেক্ট থাকে,
খুব হাই পোটেনশিয়াল যদি হয়, আর খুব লো পোটেনশিয়াল যদি কাছাকাছি কোনো অবজেক্ট থাকে, তখন কি হয় না, তখন সেই পোটেনশিয়ালটা স্থায়ী হয় না, সেই পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমতে থাকে, ডিসচার্জ হয়, চার্জ সেখান থেকে রিলিজ। তো একটা ক্যাপাসিটরকে কতটা বিভব প্রভেদ দেওয়া যাবে বা কত বিভব দেওয়া যাবে, সেটা নির্ভর করছে সেখানকার পারিপার্শ্বিক অবস্থার উপরে। যে কারণে আমাদের কি করা হয়, এর ভ্যালুটা অত্যন্ত বেশি করে দেওয়া হয়। এর ভ্যালু যদি খুব বেশি করে দেওয়া হয় আর ডি এর ভ্যালু যদি খুব কম করে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো এ বাই ডি যে রেশিওটা আছে, রেশিওটা খুব বেশি হবে, তার সঙ্গে ইপসাইলন নট মাল্টিপ্লাইড হবে এবং ক্যাপাসিটরের মান নির্ধারণ করবে। যখন নিউমেরিক্যাল প্রবলেম গুলো করানো হবে, তখন জিনিসটা সম্বন্ধে আরো ক্লিয়ার ধারণা দেওয়া যাবে। এখন আপাতত এইটুকু তোমরা জেনে রাখো, সি ইজ ইকুয়াল টু এ ইপসাইলন নট বাই ডি, এগুলো দিয়ে অঙ্কটঙ্ক করা হবে। আচ্ছা, এর সঙ্গে সংশ্লিষ্ট একটা তত্ত্ব রয়েছে, যে তত্ত্বটা আমাদের একটু জেনে রাখা দরকার রয়েছে। কিরকম ব্যাপারটা না, অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে বা আরো কিছু একটু হায়ার অর্ডার নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, সেগুলো করার জন্য আরো নতুন কিছু তত্ত্ব জানতে হয়, যেগুলো আমাদের হায়ার সেকেন্ডারি সাধারণ বইতে তত্ত্বগুলো থাকে না। সেগুলো অল্প স্বল্প আমাদের জেনে রাখা দরকার। আদারওয়াইজ পরবর্তীকালে যখন নিউমেরিক্যাল প্রবলেমের ক্লাসগুলো আপলোড করা হবে, তখন বারবার অসুবিধা হবে। তাহলে একটা ছোট্ট তত্ত্ব এর সঙ্গে আমি যোগ করে দিই। কিরকম তত্ত্বটা হচ্ছে এই, যদি মনে করা যাক যে দুটো প্লেট রয়েছে, এরকম এই দুটো প্লেটের এই জায়গাটা, এই যে জিওমেট্রিতে প্লেটটা রয়েছে, জিওমেট্রি এবং এর এনভায়রনমেন্ট সারাউন্ডিংসটা সমস্ত কিছু আনচেঞ্জ রেখে দেওয়া হলো। আনচেঞ্জ রেখে কি করা হলো না, হিসেব করতে হবে এই যে প্লেট রয়েছে, এই প্লেটটায় এই প্লেটটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, আর যদি আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন, কত ফোর্সে করবে। তাহলে সেটা আলোচনা করার জন্য আমরা একটা পাতা নিয়ে নিই এবং সেই পাতাটা 3 নম্বর পাতায় চলে যাই। যেটা বলছিলাম, আমরা এরকম একটা কথা বলছিলাম যে যে পরিবেশ বা পরিস্থিতিতে আমাদের প্লেট দুটো রয়েছে, সেখানে তার জিওমেট্রিটাকে আমরা আনচেঞ্জ রাখলাম, অর্থাৎ যেমন প্লেটটি ছিল সেরকম প্লেটেই রাখলাম। আর কি করলাম না, এই প্লেটকে যে পরিবেশে, অর্থাৎ যে ভৌত পরিবেশে রাখা হয়েছে, সেই ভৌত পরিবেশটিকে আনচেঞ্জ রাখলাম, যা অবস্থায় ছিল তার। তাহলে এটা পজিটিভ প্লেট। এই যে প্লেটটা, এই প্লেটটা হচ্ছে পজিটিভ প্লেট। আর আমাদের কনভেনশন অনুযায়ী এই প্লেটটা পজিটিভ এবং এই প্লেটটা হচ্ছে নেগেটিভ। দুটো প্লেট আমরা নিয়েছি। আর আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে দুটো প্লেটের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, এটাতে পজিটিভ চার্জ কিউ দেওয়া আছে, এটা নেগেটিভ চার্জ কিউ দেওয়া আছে, সমপরিমাণ চার্জ দেওয়া আছে, আর এর এরিয়া অফ দ্য প্লেট ইজ ইকুয়াল টু এ। এই জিওমেট্রিটা নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের এবার হচ্ছে যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে দুটি প্লেটের মধ্যে আকর্ষণ বল। এটাও কিন্তু আমাদের করতে হবে এই মুহূর্তে। মধ্যে ক্রিয়াশীল, আমি তো আকর্ষণ বলে দিলাম, কেন আকর্ষণ হবে বলো, তোমরা ভাবো এটা নিয়ে। ক্রিয়াশীল বল, এটা হচ্ছে ফোর্স বিটুইন টু প্লেটস, ফোর্স বিটুইন টু প্লেটস অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, পিপিসি। প্যারালাল প্লেট ক্যাপাসিটর অ্যাব্রিভিয়েশন করা হলো পিপিসি। এরপর থেকে আমরা যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর দিয়ে কথা বলবো, তখন শুধু পিপিসি বলবো। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্লেটটা আছে, এই প্লেটটাকে প্রথমে রাখা হয়েছে এখানে, এবং এখানে রাখার জন্য এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে এই করেছে কি, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। কিরকম ব্যাপারটা বলছি, সিচুয়েশনটা চিন্তা করো, দুজন কিন্তু একসঙ্গে এরা নেই। কি হয়েছে না, এই প্লেটটাকে আমি প্রথমে স্থাপন করেছি এবং স্থাপন করে পরে তাকে অল্প অল্প করে চার্জ দিয়ে পরে কিউ পরিমাণ চার্জ আমি দিয়েছি। তাহলে একটা প্লেট আছে
বাতাসে একটা প্লেট রাখা হয়েছে এবং সেই প্লেটটাতে আমরা কিউ পরিমাণ চার্জ দিয়েছি এবং কিউ পরিমাণ চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জ ডেনসিটি সিগমা তৈরি হয়েছে। সিগমা ইজ ইকুয়াল টু আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, এবং এটাও আমরা পড়েছি, অর্থাৎ ওই গাউসেস থিওরেম যেটা পড়ানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড প্লেট যদি থাকে, থিন প্লেট থাকে এবং তাতে যদি সিগমা চার্জ ডেনসিটি চার্জ থাকে, তাহলে ইন ভিসিনিটি অফ দ্যাট প্লেট, অর্থাৎ সেই প্লেটের কাছাকাছি অঞ্চলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেই ফিল্ডের ভ্যালুটা হবে E is equal to sigma divided by 2 epsilon naught। লক্ষ্য রাখো, আগে যখন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের তত্ত্বটা আমরা তৈরি করছিলাম, তখন কিন্তু আমরা এখানে বলেছিলাম যে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ইটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, জাস্ট এর আগের যে আলোচনাটা, সেখানে ই ইজ ইকুয়াল টু বলেছিলাম সিগমা বাই ইপসাইলন নট। আবার এখানে হঠাৎ করে বললাম যে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন নট। তো এই তফাৎটা কেন হলো? তফাৎটা হচ্ছে এই কারণেই, যদি সিঙ্গেল প্লেট থাকে, সিঙ্গেল যদি প্লেট থাকে তাহলে ইন ভিসিনিটি অফ দ্য প্লেট, অর্থাৎ প্লেটের কাছাকাছি অঞ্চলে ফিল্ডের ভ্যালুটা হবে সিগমা বাই টু ইপসাইলন নট। যদি ডবল প্লেট থাকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি প্লেট থাকে, দুটো প্লেট যদি থাকে, তাহলে কি হবে না, তাহলে তখন কিন্তু এই ভ্যালুটা বদলে যাবে, তখন হবে সিগমা বাই ইপসাইলন। এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। কেমন আলোচনা করা হয়েছে? গাউসের ল যখন আলোচনা করেছিলাম সেই সময় কিন্তু এই আলোচনাটা কমপ্লিট করে দিয়েছি। ন্যাচারালি সেটা তোমাদের দরকার হলে ভিডিওটা একবার দেখে নিতে পারো, আর নতুবা যদি মনে থাকে ক্লিয়ারলি তাহলে আর ভিডিওটা দেখার দরকার নেই। তাহলে সূক্ষ্ম ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে। দি ফিল্ড ইজ ইকুয়াল টু সিগমা বাই টু ইপসাইলন নট, এবং সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে যেহেতু কিউ বাই এ, তাহলে আমরা লিখতে পারি এর পরিবর্তে কিউ বাই টু এ ইপসাইলন নট। So this is the value of the field at this point, and the direction of the field is equal to, কোন দিকে ডাইরেকশনটা হবে না, এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে আমাদের ইমাজিনারি লাইন যেগুলো বেরোবে অরিজিনেটেড ফ্রম দ্য পজিটিভ প্লেট। পজিটিভ প্লেট থেকে কি হবে না, ইলেকট্রিক ফিল্ড এখান থেকে অরিজিনেট করবে এবং সেটাকে আমরা প্রকাশ করার জন্য একটা ভেক্টর টাইপের লাইন টেনে দিই, যে লাইনটা অরিজিনেট করে পজিটিভ প্লেট থেকে, আর অ্যারোটার হেডটা থাকে বাইরের দিকে। সিমিলারলি এই জায়গায় যদি আমরা ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে সেই ফিল্ডের ভ্যালুটা একই হবে এবং ফিল্ডের ডাইরেকশনটা হবে এইদিকে। তাহলে একটা ধারণা আমাদের আছে, যদি এই জায়গাতে একটা চার্জ থাকে কিউ, সেই কিউ এর উপরে যে ফোর্স হবে, ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ই, না এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবং এটা আমরা আলোচনা করেছিলাম, the direction of the force is along the direction of the field when the charge is plus, when the charge is negative তখন কি হবে না, চার্জ যদি নেগেটিভ হয় ফোর্সের ডিরেকশনটাও বদলে যাবে। তার মানে এই প্লেটটা আছে, এই প্লেটের কাছাকাছি যদি আরেকটা প্লেট রাখি এবং সেই প্লেটে যদি সম্পূর্ণ চার্জ থাকে মাইনাস কিউ, তাহলে এই যে মাইনাস কিউ চার্জের উপরে যে ফোর্সটা হবে, ফোর্সের ডিরেকশনটা হবে এই দিকে। মাইনাস কিউ চার্জ তো আর একটা জায়গাতে নেই, এখানে সিগমা 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 করে অত্যন্ত অল্প অল্প করে চার্জ বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে আছে, এবং এই যে ফিল্ড রয়েছে, এই ফিল্ড করছে কি, প্রত্যেকটা চার্জকে এই দিকে টানছে একটা ফোর্স দিয়ে, এবং সেই ফোর্সটা প্রত্যেকটা চার্জের জন্য কত হবে, প্রতি একক ক্ষেত্রফলের জন্য যেটা হবে, সেটাকে আমরা সম্পূর্ণ যদি যোগ করি, তাহলে যেহেতু ডিরেকশন গুলো একই, ভেক্টর সামটা একই দিকে হবে, তাহলে টোটাল ফোর্সটা হবে, আমরা ধরে নিতে পারি এই চার্জের উপরে যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে টোটাল ফোর্স। তাহলে ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু ফিল্ড ইন্টু ফিল্ড ইন্টু কিউ, ই ইন্টু কিউ। এখানে লক্ষ্য করে দেখো আমি মড ভ্যালু নিয়েছি আর ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স বলেছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু এখানে হবে, ফিল্ডের ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে কত ছিল, কিউ বাই টু এপসাইলন নট। তাহলে কিউ বাই টু এপসাইলন নট তো ছিল, তার সঙ্গে একটা কিউ মাল্টিপ্লাই হলো,
তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইপসাইলন, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a epsilon. So this is the amount of force, that is the attractive force, and this force will try to collapse the body. অর্থাৎ এইরকম করে রাখার চেষ্টা করলেও এরকমটা থাকবে না যদি মাঝখানে শূন্য স্থান থাকে এবং এর আসার যদি প্রভিশন থাকে। তখন কি হবে, এই ফোর্সের জন্য এই বডি এবং এই বডি, এই যে বডিটা রয়েছে এই বডি এবং এই বডি এরা কলাপস করে যাবে। যাতে কলাপস করে না যায়, অর্থাৎ কাছাকাছি না চলে আসে, একসঙ্গে মিলিত না হয়ে যায়, তার জন্য কি করা হয়, মাঝখানে একটা পার্টিশন ঢুকিয়ে দেওয়া হয়। কিরকম পার্টিশন ঢুকিয়ে দেওয়া হয়, ধর একটা পেপার ভাঁজ করে এই জায়গাতে পেপার ভাঁজ করে ঢুকিয়ে দিলে, বা খানিকটা মোম গলিয়ে মাঝখানটায় রেখে দিলে, তাহলে কি হলো না, মাঝখানটাতে এমন একটা পদার্থ রইলো যে এদের কাছাকাছি আসতে দেবে না, বাধা দেবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যখনই একটা নতুন কোনো পদার্থ দিয়ে দেওয়া হলো তখনই কি হবে না, তখনই মাঝখানে শূন্য স্থান রইলো না। আর শূন্য স্থান যদি না থাকে তখন কিন্তু এই ভ্যালুটিও অচল, ইপসাইলন নট এই ভ্যালু থাকবে না। তখন ইপসাইলন নটের পরিবর্তে থাকবে ই, ইপসাইলন নট থাকবে। যাই হোক, তাহলে আমাদের যেটা দুটো তত্ত্ব পাওয়া গেল এখানে, এক নাম্বার হচ্ছে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল ক্যাপাসিটর, আর দু নম্বর দি ফোর্স বিটুইন টু প্যারালাল প্লেট ক্যাপাসিটরস, প্যারালাল প্লেটস অফ এ ক্যাপাসিটর। আচ্ছা, এই ক্লাসটা এখানে আমরা শেষ করছি। এরপরে আবার পরের ক্লাসে অন্যান্য জিওমেট্রিক্যাল শেপের কেমন ক্যাপাসিটেন্স হয় সেই বিষয়ে আলোচনা করা হবে, এবং পুরো চ্যাপ্টারের থিওরি পরপর পরপর আলোচনা করে যাওয়া হবে। নেক্সট ভিডিওটা দেখতে পাবে এর পরেরটাতে, সেটা থাকবে স্ফেরিক্যাল প্লেট, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স এবং সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। তাহলে এটা আপাতত শেষ করা হলো।